আচ্ছা, এই টাকাগুলো চাই কেন পুলিশের? টাকাগুলো চাই কিসের জন্য? রাস্তাঘাটে আমরা সবসময় দেখতে পাই, এটা পুরো একদম অভ্যাসে পরিণত হয়েছে যে কিছু খুচরো টাকা নিয়ে যাও, ওদের কাছে ছুঁড়ে মেরে দাও, তাহলেই পুলিশে সন্তুষ্ট। একদম নবান্ন থেকে নির্দেশ আসছে যে এদের এই সেকশন দেওয়া হবে, এদের এই সেকশন দেওয়া হবে না। ওই 10 টাকা 5 টাকা তোলার তো কোনো মানে হয় না, তো সেগুলো তুলছে পুলিশ, সকলের কাছে একটা খিল্লির জায়গা হয়ে যাচ্ছে। অভিনয়ে সুযোগ করে দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছে। পুলিশের গাড়ির ধাক্কায় একজন বাইক আরোহী মারা গেলে অথচ সেক্ষেত্রে মামলা দায়ের হলো 11 ঘন্টা বাদে, এবং আমরা সেই সাথে সাথে দেখতে পেলাম যে সেনাবাহিনীর ট্রাক চালককে আটক করা হলো, সেই পদক্ষেপটা তৎক্ষণাৎ করা হলো। কি বলবেন এ ব্যাপারে? দেখুন, পুলিশের ভূমিকা কি সেটা একজন সাধারণ গ্রামের মানুষকেও যদি জিজ্ঞাসা করা হয়, সে উত্তর দিয়ে দেবে, বলে আরে পুলিশের জ্বালাতনে থাকতে পারি না, কারণ রাস্তা দিয়ে গেলেই শুধু টাকা চাই। আচ্ছা, এই টাকাগুলো চাই কেন পুলিশের? টাকাগুলো চাই কিসের জন্য? তাদের মাইনে কম পড়েছে সেই জন্য। তবুও কম পড়লেও তাদের প্রতিবাদ নেই, বরং তাদের পুলিশদের ওয়াইফদের নিয়ে এসে একটা মিটিং করিয়ে দিল, তারপরে তারা রণভঙ্গ দিয়ে চলে গেল। কখন মিটিং করা দরকার ছিল? যখন অনুব্রত মণ্ডল পুলিশদের নিয়ে এত বাজে কথা বলল, সেই কথা আপামর জনতা শুনে পুলিশকে ছিছি করতে শুরু করলো, তখন করার কথা ছিল, কিন্তু তখন সেটা করলো না। আচ্ছা, এবার কি হলো যে রাস্তাঘাটে আমরা সবসময় দেখতে পাই, এটা পুরো একদম অভ্যাসে পরিণত হয়েছে যে কিছু খুচরো টাকা নিয়ে যাও, ওদের কাছে ছুঁড়ে মেরে দাও, তাহলেই পুলিশে সন্তুষ্ট। তাই এইভাবে আমরা পুলিশকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। এখন কোথায় পুলিশ গিয়ে একটা বাঁশ খুললো, পরের দিনে এই যাও ওর পেছনে গিয়ে সঙ্গে সঙ্গে এটা করে দাও, এই ট্রাক আটকাও, এই করো ওই করো, এগুলো প্রত্যেকটা জিনিসের ক্রিয়া এবং প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পুলিশের আসল যে কাজ করার কথা, সেই কাজগুলো পুলিশ কিন্তু করছে না। পুলিশকে যা যা বলা হচ্ছে, তুমি এটা করো, যাও গিয়ে এই করো ওই করো, এগুলো করছে। পুলিশের আসল যে কাজ, তারা যে শপথ নিয়েছিল যে কাজ করার জন্য, সেই কাজগুলো পুলিশে করছে না। আপনারা শুনলে অবাক হবেন, আমার কাছে এখনো তথ্য আছে, আমি নিজে শেয়ার করেছি এটা। নেতাজিনগর থানায় 14টা এফআইআর হয়েছে, একই লোকজন, তাদের এগেনস্টে 14টা এফআইআর এর এগেনস্টে পুলিশে কি ওখানে ভূমিকা দেখিয়েছে, কি ভূমিকা দেখিয়েছে, তার মধ্যে হচ্ছে 3টে হচ্ছে পক্সো কেস। তাহলে একই থানায় একই ব্যক্তির বিরুদ্ধে এতগুলো এফআইআর হলো, পুলিশের কোনো হেলদোল নেই। তাদের ক্ষেত্রে অ্যারেস্ট করে যে সমস্ত কাজকর্মগুলো করার কথা, সেগুলো করছে না। এতে অপরাধীরা কি শিক্ষা পাচ্ছে? অপরাধীরা এটাই বুঝতে পারছে যে আমি তো রিপিটেডলি অফেন্ডার, ফলে পুলিশ তো আমাকে কিছু করছেই না, তাহলে আমি এরকমই করতে থাকি। এই করতে করতে সমাজের না একটা শ্রেণীর মানুষ বেপরোয়া হয়ে গেছে। আমরা রিসেন্টলি দেখলাম একজন পুলিশকে নিয়ে খুব থ্রেট করছে যে এই পুলিশ আমার কি করবে, এই করবে। পুলিশও জানে যে ও যেহেতু আমাকে এটা করছে, ওর সঙ্গেই বেশি সম্পর্ক পুলিশের। তা অপরাধীদের এইভাবে একটা আপে তুলে দেওয়া যে ঠিক আছে তুমি এটা করছো, এটা সেকশন এমন কিছু নেই, আর এটা থেকে তুমি কোর্ট থেকে বেল পেয়ে যাবে, সে বেল পেয়ে এসে 10 বছর তার কেস চলছে, একই জিনিস সে করছে। তাহলে পুলিশের উচিত কোথায় ছিল? নন বেলেবল সেকশন দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা, তাদেরকে কড়া কড়া সেকশন দেওয়া, সেটা নয়। একদম নবান্ন থেকে নির্দেশ আসছে যে এদের এই সেকশন দেওয়া হবে, এদের এই সেকশন দেওয়া হবে না। তাদের উকিলরা কোর্টে গিয়ে মুভ করছে, তাদের হয়েই কথা বলছে, যারা অফেন্ডার রয়েছে তাদের হয়েই কথা বলছে। তাহলে সোসাইটিতে যা বার্তা যায় তাই হচ্ছে, এটা তারই প্রতিফলন। সবাই জানে, এটা সিনেমার মতো একদম পুরো পরিষ্কার হয়ে গেছে যে এটার পরে এই ট্রাকটা হয়েছে। দেখবেন কমেন্টগুলো, দেখবেন সমস্ত লোকে হাসি ঠাট্টা সব করছে, যে জানি আমরা পুলিশে তো এটাই করতে পারে, এছাড়া আর কিছু করতে পারে না। টাকা তুলতে পারে রাস্তায় বেআইনি ভাবে। কেন বেআইনি ভাবে টাকা তুলে? তাদের তো যথেষ্ট স্যালারি আছে, তাহলে তাদের বেআইনি ভাবে ওই 10 টাকা 5 টাকা তোলার তো কোনো মানে হয় না। তো সেগুলো তুলছে পুলিশ, সকলের কাছে একটা খিল্লির জায়গা হয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। এই যে গতকাল আমরা দেখতে পেলাম যে কলকাতা পুলিশের গাড়ির ধাক্কায় একজন বাইক আরোহী মারা গেলেন, কিন্তু সেই যে পুলিশ, সেই যে গাড়িটা, সেটা কিন্তু মেয়াদ উত্তীর্ণ গাড়ি ছিল, এবং যার কাছ থেকে আমরা শিখবো যে আইন কি করে, আইনকে রক্ষা করা যাদের কাজ, তারাই কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে। কি বলবেন? ওরা তো মনে করে যে আমরা একদম আইনের ঊর্ধ্বে আছি, আমাদের হাতে ল অ্যান্ড অর্ডার আছে, ফলে আমরা যা ইচ্ছা আমরা তাই করতে পারি। আর পুলিশের শুধু এই গাড়িটা নয়, রাস্তায় যতগুলো পুলিশের গাড়ি চলে, প্রত্যেকটা আপনারা নেবেন, ই বাহনে দিয়ে দেবেন, দেখবেন প্রত্যেকটারই ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে দেখবেন তাদের সমস্ত মেয়াদ উত্তীর্ণ, ট্যাক্স ফেল, এই পলিউশন ফেল, এই সেই সবাই, এগুলো সমস্ত সবাই ওপেন টু অল, সামাজিক মাধ্যমেও আমরা এগুলো দেখতে পাই। তা পুলিশটা কি ভেবেছে যে এটাই, যে ঠিক আছে আমাদের মাথার উপরে তো রয়েছে একজন রয়েছে, সে যখন কিছু বলছে না আমরা এইভাবেই গাড়ি নিয়ে ঘুরে বেড়াই, সবাই আমরা দেখতে পাই। তা তারা আইন ভাঙছে বা আইনের গড়ছে, এগুলো তারা তো ভুলে গেছে। তারা তো শুধুমাত্র বার্তাটা আসছে হোয়াটসঅ্যাপে, ব্যাস ঠিক আছে তুমি করে যাও, এই করে করে তো অপরাধীরাও বিভিন্ন ভাবে সাহস পেয়ে যাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে।
এসএসসি অভিযানের ক্ষেত্রে আমরা দেখলাম যে সুমন বিশ্বাস তাকে বারবার আটক করা হচ্ছে, এমনকি তিনি তাকে থ্রেট করা হচ্ছে এরকমই কিন্তু অভিযোগ তোলা হয়েছে, এবং তিনি মুখ্যমন্ত্রীকে 100টা চিঠি দিয়েছেন যে তার মানে তাকে যেন তিনি রক্ষা করেন। কি বলবেন এ ব্যাপারে, যে বিরোধীরা যখনই কোনো কিছু একটা প্রতিবাদ মিছিল করতে যাচ্ছে তাকে তখন আটক করা হচ্ছে? হ্যাঁ, সেটা তো করবেই, কারণ হচ্ছে যে এরা তো রীতিমতো পরীক্ষা দিয়ে এরা চাকরি পেয়েছে, এরা যোগ্য প্রার্থী। আমরা যতদূর জানি মিডিয়ার দৌলতে আমরা যেটা দেখেছি, খুব খারাপ লাগলো এই বিষয়টা। মিস্টার সুমন বিশ্বাস মানে তার যে একটা কষ্ট, চাপা কষ্ট, আর্তনাদ, স্টুডেন্টদের প্রতি তার বার্তা, সেটা এত মর্মস্পর্শী যে কেউ মানে তার বাইকটা দেখে কেঁদে ফেলবে। সত্যি আমার চোখে জল এসে গেছিল যে মানুষটা সত্যি সত্যি যোগ্য এবং এত বছর চাকরি করেছে। তার ফ্যামিলির অবস্থা কি, তার সংসারটা কিভাবে চলবে, তার আয়ের সংস্থান পুরো বন্ধ হয়ে গেছে, তার ছেলে মেয়ে কিভাবে পড়াশোনা করবে, কিভাবে খাবে, মানে পরিবারটা পুরো রসাতলে চলে গেছে। যার ফলে সে মনে করেছে যে আমার তো দেওয়ালে পিঠ থেকেই গেছে, তাহলে আমাকে লড়াইটা করতেই হবে। সে যে আগ্রহ নিয়ে লড়াইটা করছে, এর জন্য তাকে আমি কুর্নিশ জানাই। আর তাকে যেভাবে পুলিশে অপদস্থ করছে, এটা আমরা সবাই জানি যে এই অপদস্থটা তাকে করা হবে এবং আগামী দিনেও করবে। এবং সে যে শক্ত হাতে এটাকে কড়া হাতে যে দমন করছে, পুলিশকে সে বার্তা দিয়ে দিচ্ছে, ওই যে লাইভ করে করে পাবলিককে দেখাচ্ছে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তাতে বোঝা যাচ্ছে যে পুলিশের ভেতরে অন্তঃসার শূন্য একটা যে অবস্থা, কঙ্কাল অবস্থা, সেইটা কিন্তু পাবলিকের সামনে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। কারণ পুলিশের কাজ এটা ছিল না। মেট্রো স্টেশন একটা সেন্ট্রাল গভর্নমেন্টের এরিয়া, সেখানে ঢুকছে, সেখানে রাজ্য পুলিশ কি করে ঢুকছে? সে তো তাহলে আইনটাকে পুরো হাতে তুলে নিয়ে সে ঢুকছে। সে জানে পরে যা হবে হবে, জানে এগুলোর কিছু শাস্তি নেই। তা যদি এখন বলেন যে কেন্দ্র সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, ব্যবস্থা নিশ্চয়ই নিচ্ছে, সেখানে রাজ্য সরকার বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা তো সবসময় এইভাবেই ঠেলে দিচ্ছে না, না হলে আমরা এইভাবেই কুকীর্তি আমরা এর আগে কি কখনো দেখেছিলাম যে একটা মেট্রো স্টেশনের মধ্যে ঢুকে একজন লোক, সে কত বড় অপরাধী, সে কি করেছে? সে সকলকে নিয়ে জমায়েত করে একটা আন্দোলনের রূপরেখা তৈরি করছে। কাউকে না কাউকে তো করতেই হতো। একদিন যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও তো একদিন করেছিলেন। তাহলে কেউ যখন কিছু করতে যাবে সেটাকে আটকানো হচ্ছে, আর তিনি যখন করেছিলেন তখন কিন্তু এইভাবে আটকানো হয়নি। তার দলের লোক এখনো আমরা দেখেছি যে অভয়ের ঘটনাকে কেন্দ্র করে তার দলের লোক বাইরে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে বলেছিল বিচার চাই, বিচার চাই। সেটাও যেমন হাস্যকর অবস্থা, এটাও যে করছে এটাও একটা ভীষণ হাস্যকর অবস্থা। তারাই ঘটনা ঘটাচ্ছে, তারাই সবকিছু করছে, তারাই আবার পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়ছে, তারাই বলছে বিচার চাই। আর শেষে দেখলাম অভয়ের ক্ষেত্রে একজন মাত্র অ্যাকিউজড, সেই কিনা দোষী সাব্যস্ত হয়েছে। এই তো হচ্ছে রাজ্যের অবস্থা। সর্বশেষ প্রশ্ন হলো যে এই যে অভয়া কাণ্ডে যখন মিছিলে বেরিয়েছিল অভয়ার বাবা মা, তাকে কিন্তু মারধর করা হয়, এরকমই কিন্তু অভিযোগ করছে অভয়ার ফ্যামিলি। কি বলবেন? হ্যাঁ, আমরা তো দেখতেই পেলাম যে তাকে মারধর করা হয়েছে, অন ক্যামেরা তাকে দেখানো হচ্ছে মারধর করা হয়েছে। তারপরে আবার ওরা নানান মন গড়া কথা বলছে, এই হয়েছে এই হয়েছে। আপনারা হয়তো জানেন না, এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত, আজকে যে আমি এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করছি, আজকে এখনো পর্যন্ত তার মা হসপিটালে ভর্তি আছে। আমাদের এখনো পর্যন্ত তার মাকে দেখতে বিভিন্ন লোক যাচ্ছে এবং তার মায়ের অবস্থা খুবই সিরিয়াস এবং তিনি এখনো ভর্তি আছেন এবং তিনি ট্রমাটাইজড অবস্থায় আছেন। কারণ তিনি কখনো ভাবতে পারেননি যে আমার মেয়ের জন্য একটা মিছিলে গিয়ে আমি সেখানে গিয়ে এইভাবে অপদস্থ হব, এইভাবে আমি মার খাবো পুলিশের হাতে। সেটা উনি আসলে মেলাতে পারছেন না যে এই আমাদের রাজ্য, এই কি আমাদের পশ্চিমবঙ্গ, এই কি আমাদের চেনা জায়গা। এটাকে সাধারণ মানুষও যেমন মেলাতে পারছে না, খুব দুর্ভাগ্য যে যার মেয়ে চলে গেল এইভাবে, মানে অবর্ণনীয় ভাবে, তার মাকেও এরকম একটা হেনস্থার শিকার হতে হলো। এটা খুব কষ্টদায়ক মানুষের জন্য। যদি আপনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন যে কলকাতায় নাকি নীল ছবি তৈরি হচ্ছে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আপনি যে সঠিক অ্যাকশন নেওয়া হচ্ছে না, এরকম একটা অভিযোগ করেছেন, এই বিষয়টা যদি একটু বলেছেন। হ্যাঁ, সেটা তো অভিনয়ে সুযোগ করে দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছে। প্রচুর এজেন্সি এরকম আছে। সাউথ কলকাতায় অলিতে গলিতে গড়ে উঠেছে। সাউথ কলকাতার আন্ডারে যে থানাগুলো আছে, সেই থানার আইসি ওসিরা খুব ভালো বলতে পারবেন যে কতগুলো কমপ্লেন জমা হয়েছে, কিন্তু এটা ওনারা বলতে পারবেন না যে কতগুলো কমপ্লেনের এগেনস্টে তারা ব্যবস্থা নিয়েছেন। ব্যবস্থা মানে হাতে কলমে লিখে দিলাম আর কাগজটা কোর্টে চলে গেল, তাদের বেলেবেল সেকশন দিয়ে দিলাম, কড়া কোনো সেকশন দিলাম না, আর কোর্টে গিয়ে যাও তোমরা জামিন নিয়ে চলে এসো, আবার এসে পরের দিন আরেকটা সেন্টার করলো, আবার লোকের থেকে টাকার চিটিং করো। এই জিনিসগুলোই হয়ে যাচ্ছে। যদি কড়া হাতে দমন করতো তাহলে এই একটার পর একটা এইভাবে সেন্টারগুলো গজিয়ে উঠতো না, আর এইভাবে টাকা পয়সাও নেওয়া হতো না। সম্প্রতি যে ঘটনা, আমার কাছে প্রমাণ আছে, সেই প্রমাণটা আমি এফআইআরটা জানিয়েছি সকলকে, যে এফআইআর এর মধ্যে দেখতে পাচ্ছি যে পক্সো কেস রয়েছে এবং পক্সো কেসের 3টে পক্সো কেস রয়েছে, আর টোটাল 14টা এফআইআর হয়েছে। একটু আগেই আমি আপনাকে যেটা বলছিলাম, 14টা এফআইআর হয়েছে নেতাজি নগর থানা এলাকায়। এবং সেখানে পুলিশ কি স্টেপ নিয়েছে, যে জামিন পাচ্ছে আবার পরের দিন এসে আরেকটা এফআইআর হচ্ছে, আবার পরের দিন জামিন পেয়ে যাচ্ছে, এগুলো কি হচ্ছে?
মানে তাহলে কি যেটা কল ফর রিপোর্ট, যেটা আয়ো রিপোর্ট আসছে, এখানে সিডি আসছে, সেই সিডিতে কি এমন লেখা হচ্ছে যার ফলে তারা জামিন পেয়ে যাচ্ছে? এটা তো পুলিশের উচিত ছিল যে সেইভাবে সিডিটা দেওয়া, তারা যাতে জামিন না পায়, তারা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কিন্তু পুলিশের সেটা কোনো হেলদোল নেই। পুলিশের হেলদোল নেই বলেই সেই কারণেই অপরাধীরা বারবার অপরাধ করছে, এফআইআর হচ্ছে, বারবার ছাড়া পেয়ে যাচ্ছে। একটা অকল্পনীয় বিষয় যে 14টা এফআইআর যাদের নামে হয়েছে তারা সেম অ্যাকিউজড, আর তারা কি করছে, ছোট ছোট মেয়েদেরকে নিয়ে এসে সেন্টারে ভর্তির নাম করে তাদেরকে ভর্তি করাচ্ছে, টাকা পয়সা নিচ্ছে, উল্টে ছোট ছোট বাচ্চা মেয়েদের দিয়ে নীল ছবি তৈরি করছে কলকাতার মতো জায়গায়, কলকাতার বুকে বসে। এবং সেই নীল ছবিগুলো চড়া দামে কোথাও বিক্রি হচ্ছে এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে দেখ, তুই যদি তোর বাবা মাকে বলে দিস তাহলে কিন্তু এই ছবিগুলো কিন্তু বাবা মাকে দেখিয়ে দেবে এবং বলবো তুই এগুলো করেছিস। বাচ্চা মেয়েরা ভয়ে কাঁপছে, তারা বলতে পারেনি বাড়িতে। কিছুদিন পর তারা যখন বলেছে তখন অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু তারা থানায় জানিয়েছে। তাহলে পুলিশ তো কোনো ব্যবস্থা নিল না। পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? এটার জন্য পুলিশ জানাক, নেতাজি নগর থানার ওসি জানাক যে কি ব্যবস্থা নিয়েছে, কি কি করেছে, কি নন বেলেবল সেকশন দিয়েছে, কিভাবে রিপোর্ট পাঠাচ্ছে, সেগুলো জানাক। তাহলে তো এই এতগুলো এফআইআর হতো না। 14টা মামলা হলো এক্স্যাক্টলি, মানে একটাই গোষ্ঠীর বিরুদ্ধে। একটাই গোষ্ঠীর বিরুদ্ধে। কারণ তাহলে পুলিশের তাহলে ব্যবস্থা কোথায়? 14টা মামলা হচ্ছে মানে তো সে তো পরপর মানে ক্রাইম রিপিটেডলি অফেন্ডার, এক্স্যাক্টলি, তাই তো। নেহা আনসারি অ্যান্ড আদার্স, মানে তার একটা গ্রুপ আছে। এই নেহা আনসারি কারা? এই নেহা আনসারি আবার বাংলাদেশ থেকে এসে বসে থাকার লোক নয় তো, যার জন্য এসআইআর এর প্রয়োজন আছে। হয়তো তারা সেখানেও কোনো ক্রাইম করেছে, ক্রাইম করে এসে এখানে জানে যে আমাদের ধরতে ছুঁতে পারবে না। তাহলে পুলিশের সঙ্গে কি রফা হচ্ছে? নিশ্চয়ই রফা হচ্ছে। রফা না হলে কেন অ্যাকশন হচ্ছে না? 14টা এফআইআর এর জন্য একটা এফআইআর এর ভিত্তিতে তাকে যদি পুলিশ কাস্টডি করা হতো, জেসি করা হতো, সেইভাবে যদি কল রিপোর্ট আসতো, তাহলে আর 13টা মামলায় জামিনের কোনো প্রশ্নই উঠতো না। অপরাধীদের এইভাবেই ছেড়ে দেওয়া হচ্ছে আমাদের সমাজে। অপরাধীদেরকে ব্যবহার করা হচ্ছে সমাজে। সেই ব্যবহারটা বন্ধ যদি না করা হয়, আগামী দিনে আরো ভয়াবহ অবস্থা হবে, যেমন ভাবে এই ভয়াবহ অবস্থাটার সৃষ্টি হয়েছে। আরেকটা অভিযোগ আপনি সামাজিক মাধ্যমে করেছিলেন যে বাংলাদেশের বহু রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এখানে আশ্রয় নিয়ে আছে। বাংলাদেশের সাধারণ মানুষের আমরা জানি যে এখন অব্দি ভিসা বন্ধ রয়েছে, তারা এখানে রয়েছে, এই বিষয়টা যেটা। হ্যাঁ, তারা এসেছে সব জায়গায়, তারা বিভিন্ন পার্টি অফিস খুলে বসেছে। তারা আবার আমাদের উচ্চশিক্ষা দপ্তরের বিভিন্ন দপ্তরে যাচ্ছে, আসছে, ছবি পোস্ট করছে, সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করছে, সবার চোখেই পড়ছে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল হবে, কোন রাজনৈতিক দল সেখানে তো সেটা লেখা নেই, কিন্তু তারা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যাচ্ছে, এডুকেশনাল ফিল্ডের বিভিন্ন ডিপার্টমেন্টে যাচ্ছে, সেখানে ছবি তুলছে, খুব গর্বের সহকারে পোস্ট করছে। তারা কিন্তু সমস্ত বাংলাদেশের লোক। এতদিন তারা বাংলাদেশ থেকে পোস্ট করতো, এখন তারা পশ্চিমবঙ্গে বসে তারা পোস্ট করছে। শেষে লিখে দিচ্ছে যে আগামী দিনে আমরা একটা বড় পদক্ষেপ নিতে চলেছি। এরা কারা? এরা ওখান থেকে এসেছে, কিভাবে এসেছে, কি বিষয় তারা এসেছে, তারা কি নাগরিকত্ব পেয়ে গেছে? হ্যাঁ, তবে লাস্টে লেখে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পাবো, ইত্যাদি ইত্যাদি, এরকম তো চলছে। কিন্তু এটা নিয়ে আমি মেন স্ট্রিম মিডিয়াতে কোনো খবর দেখলাম না, কিন্তু সবাই সবকিছু জানে। এটা নিয়ে কেন বন্ধ করা হলো, আমার সেটা প্রশ্ন আপনাদের কাছে।